ভাইকিং শব্দটির উৎপত্তি প্রাচীন নর্স টার্ম ভিকিঙ্গর থেকে। ভিকিঙ্গর শব্দটির অর্থ জলদস্যু। ভাইকিং বলতে বোঝায় স্ক্যান্ডিনেভিয়ান পুরুষদের, যারা ইউরোপ, ভূমধ্যসাগরীয় অঞ্চল, রাশিয়া, উত্তর আমেরিকা বিভিন্ন অঞ্চলে ভ্রমণ ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। আগে ছোট করে বলে দেওয়া ভালো, স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলগত প্রধান তিনটি দেশ হচ্ছে সুইডেন, ডেনমার্ক ও নরওয়ে। তবে অনেকেই ওল্যান্ড দ্বীপপুঞ্জ, ফারো দ্বীপপুঞ্জ, ফিনল্যান্ড ও আইসল্যান্ডকেও স্ক্যান্ডিনেভিয়ান দেশের কাতারে ফেলেন। মূল কথায় আসা যাক, টেকনিক্যালি নারীদের ভাইকিং হওয়ার অধিকার ছিল না। 1991 সালে প্রকাশিত ওম্যান ইন দ্য ভাইকিং এজ বইয়ের লেখিকা জুডিথ জেস্টের মতে ভিকিঙ্গর বলতে বোঝানো হতো সেলফ পুরুষদের। লম্বা নৌকায় পাল তুলে স্ক্যান্ডিনেভিয়ান পুরুষেরা ছুটে বেড়াতো ব্রিটেন, ইউরোপ, রাশিয়া, উত্তর আমেরিকার উত্তর আটলান্টিকের দ্বীপগুলোতে। সময়টা তখন 800 থেকে 1000 খ্রিস্টাব্দে। দুনিয়া জুড়ে ভাইকিংরা কুখ্যাত তাদের যুদ্ধাংদেহী মনোভাব আর মুখোমুখি লড়াইয়ের নিষ্ঠুরতার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না যে তারা কিন্তু সফল ব্যবসায়ীও ছিল। পৃথিবীব্যাপী ভাইকিংরা আবিষ্কার করেছে বাণিজ্যিক চলাচলের পথ, স্থাপন করেছে বসতি, প্রতিষ্ঠা করেছে বিভিন্ন শহর। উদাহরণ হিসাবে ডাবলিনের কথাই বলা যায়। শুধু তাই না, যেখানেই তাদের জাহাজ পৌঁছাতে পেরেছে সেখানকার ভাষা আর সংস্কৃতিতেও তাদের প্রবল প্রভাব পড়েছে। কিছুদিন আগেও ইতিহাসবিদরা মনে করতেন দল বেঁধে জাহাজে করে সমুদ্র পাড়ি দিত কেবল নর্স পুরুষেরাই। তবে সম্প্রতি এক গবেষণা বলছে ভিন্ন কথা। 2014 সালে গবেষকরা জানান তারা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ পেয়েছেন নর্স নারীরাও সমান তালে যোগ দিত সমুদ্র যাত্রায়। ভাইকিং যুগের প্রাক্কালে তারা ইংল্যান্ড, সেটল্যান্ড, অর্কনি দ্বীপপুঞ্জ ও আইসল্যান্ডে অভিযান চালিয়েছে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। শুধু তাই না, ভিন দেশে এসে বসতি গড়বার সময় মহিলারাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইসল্যান্ডের মতো জনমানবহীন জায়গায় নর্স রমণীরা অবদান রেখেছে জনসংখ্যা বৃদ্ধি ও বিকাশে। অন্যান্য সভ্যতার মতো ভাইকিংদের সমাজও ছিল পুরুষ প্রধান। শিকার, লড়াই, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ তারাই করত। অন্যদিকে নারীরা রান্নাবান্না, ঘর সামলানো, বাচ্চা কাচ্চা লালন পালনে ব্যস্ত থাকত। তবে ভাইকিং যুগে স্ক্যান্ডিনেভিয়ান নারীদের বেশ কিছু স্বাধীনতা বজায় ছিল। তারা বিষয় সম্পত্তির মালিক হতে পারত, প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ করতে পারত, বকেয়া যৌতুক আদায়ও করতে পারত। সাধারণত মেয়েদের 12 থেকে 15 বছরের মধ্যে বিয়ে দেওয়া হতো। বিয়ের সময় পারিবারিকভাবে প্রস্তাব পাঠানো হতো। মেয়েদের পছন্দ অপছন্দ জানবার সুযোগও ছিল। বাইরে লঙ্কাকাণ্ড করে আসলেও গৃহকর্তার ওপর খবরদারি ঠিকই ছিল স্ত্রীদের। শিকারের কাজে অনুপস্থিত থাকলে কিংবা অকালে স্বামীর মৃত্যু হলে ঘর চালাবার দায় দায়িত্ব কাঁধে তুলে নিতে দেরি করত না নর্স রমণীরা। ফার্ম কিংবা ব্যবসা চালাতেও পটু ছিল তারা। ভাইকিং যুগে স্ক্যান্ডিনেভিয়ান অনেক মহিলাকেই চাবির গোছাসহ কবর দেওয়া হতো। ঘরের কর্ত্রী হিসাবে তাদের মৃত্যুর পরেও সম্মান জানানো হতো এইভাবেই। কেউ কেউ অবশ্য গৃহকর্ত্রী থেকে রূপান্তরিত হয়েছিলেন শাসকে, তবে সেটা হাতে গোনা 2-1 জন। স্ক্যান্ডিনেভিয়ার একবার বিশাল কবর খুঁজে পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা। কবরটা ছিল ওসবার্গ নারীর। ওসবার্গ হচ্ছে এক ধরনের ভাইকিং জাহাজ। 834 খ্রিস্টাব্দে মৃত্যুর পর তাকে মূল্যবান জিনিসপত্র সহ বিশাল এক ওসবার্গের ভেতরে ঢুকিয়ে মাটি চাপা দেওয়া হয়। 9ম শতাব্দীর শেষ দিকে এক নরওয়েজিয়ান সর্দারের মেয়ে আউট দ্য ডিপ মাইন্ডেড ডাবলিনের ওলাফ দ্য হোয়াইটকে বিয়ে করে স্বামী ওলাফ আর একমাত্র ছেলে থোরেস্টাইনের মৃত্যুর পর অড তার সংসারে জিনিসপত্র গুছিয়ে নাতি নাতনি সহ আইসল্যান্ডের উদ্দেশ্যে জাহাজে চেপে বসেন। পরবর্তীতে আইসল্যান্ডে উপনিবেশের পত্তনকালে তিনি খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্বে পরিণত হন। এখন প্রশ্ন হচ্ছে, নারীরা কি শুধুই ঘর সামলে গেছে সে যুগে? গুটি কয়েক ঐতিহাসিক দলিলপত্র সাক্ষ্য দেয় যে যুদ্ধেও নারীদের ভূমিকা ছিল। বাইজেন্টাইন যুগের ইতিহাসবিদ জোহানেস কাইলিট জসের লেখা থেকে জানা যায় 971 খ্রিস্টাব্দে বুলগেরিয়ানদের বিরুদ্ধে ভারাঙ্গিয়ান ভাইকিংদের সাথে মিলে নারীরাও হাত রাঙাতে নেমেছিলেন। এছাড়াও 12শ শতাব্দীতে খ্রিস্টান ধর্মাবলম্বী ড্যানিশ ইতিহাসবিদ স্যাক্সো গ্রামাটিকাস লিখে গেছেন অস্ত্র চালনায় পারদর্শী একদল নারী যোদ্ধার কথা। তাদের ডাকা হতো সিল্ড মেইডেন নামে। পুরুষদের মতোই বর্ম পরিধান করত তারা। শিখত তলোয়ার চালানো ও যুদ্ধ কৌশল। স্যাক্সো তার জেস্টা ড্যানোরাম নামক ইতিহাসের কর্মের 9ম বইয়ে লিখে গেছেন লাগার্থা নামক এক দুঃসাহসী
সিল্ডমেনের কথা। এখানে উল্লেখ্য স্যাক্সো লাগাথা নয়, সিল্ডমেনডেনটির নাম লিখে গেছে লাত গাথা, কোথাও লার্ড গাথা কিংবা কোথাও লাজেরাডাও বলা হয়। কালের পরিক্রমায় ইংরেজি ভাষা তার রূপ নেয় লাগাথায়। জেস্টারের বক্তব্য অনুযায়ী লাগাথার যোদ্ধার জীবনে প্রবেশের শুরুটা হয় সুইডেনের রাজা ফোর হাতে নরওয়েজিয়ান সম্রাট সিওডারের হত্যার পর। ফো মৃত রাজপরিবারের নারী সদস্যদের পতিতালয়ে ছুঁড়ে ফেলেন। তাদের মান সম্মান ধূলিসাৎ হতে দেখে পৈশাচিক আনন্দ লাভ করেন তিনি। এই নিষ্ঠুরতার কথা শুনে প্রতিশোধ নিতে ছুটে আসে তৎকালীন দুর্ধর্ষ ভাইকিং যোদ্ধা র্যাগনার লথব্রক। এইভাবেই হুঙ্কার ছেড়ে আসাটা অযৌক্তিক ছিল না, কারণ নিহত সিওডাক সম্পর্কে ছিল তার দাদা। র্যাগনারের তাঁবুতে এসে দেখা করে অপমানিত লাঞ্ছিত নারীদের একটা দল। তারা যোগ দেয় সুইডিশ রাজার বিরুদ্ধে যুদ্ধে, আর তাদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাগাথা নামের এক অকুতোভয় নারী যোদ্ধা। স্যাক্সোর মুখ থেকে শোনা যাক, লাডগাথা এক দক্ষ আমাজন। সিল্ড মেইডেন হওয়া সত্ত্বেও তার সাহস কোনো পুরুষের চেয়ে কম ছিল না। সম্মুখ সমরে সে ছিল একমেব দ্বিতীয়। সবাই তার দক্ষতা প্রবল বিস্মিত হয়ে তাকিয়েছিল। তবে তার পিঠে বাড়ি খেতে থাকা চুল বিশ্বাসঘাতকতা করত, চটকা ভাঙিয়ে বুঝিয়ে দিচ্ছিল এই যোদ্ধা একজন মেয়ে। যুদ্ধে লাগাতার পরিদর্শিতা দেখে র্যাগনার মুগ্ধ হয়ে যায়। শুধু তাই না, মেয়েটি সম্ভ্রান্ত বংশের জানার পর তাকে একান্ত করে পাবার বাসনা জেগে ওঠে তার মাঝে। র্যাগনার লাগাতার ঘরে একের পর এক বার্তা পাঠাতে থাকে। স্যাক্সো বলেন লাগাথা তখন সেফ প্রেমে পড়ার ভান করছিল, র্যাগনারকে কামনার ফাঁদে ফেলে ডেকে আনছিল নিজের কাছে। লাগাথা এ সময় একটা উদ্ভট কাজ করে বসে। গলার ডাল উপত্যকায় বর্তমানে নরওয়েতে অবস্থিত নিজের ঘরে একটা ভাল্লুক আর কুকুরকে পাহারায় বসায়। প্রেমিক আসা মাত্রই ভয়ঙ্কর জন্তু দুটো তাকে ছিঁড়ে ফেলবে। ওইদিকে প্রেমে অন্ধ র্যাগনার নিশ্চিন্ত মনে পাড়ি জমায় ভালোবাসার মানুষটির উদ্দেশ্যে। জানে কোনো বাধা নেই তাদের দুজনের মাঝে, আর তখনই বোকা বনে যায় দুই পাহারাদারকে দেখে। তবে র্যাগনারের মতো প্রতাপশালী যোদ্ধার সামনে টিকতে পারেনি দুটি প্রাণী। ভাল্লুকটি বর্ষা ছুঁড়ে ও কুকুরটিকে শ্বাসরোধ করে হত্যা করে সে। আর এইভাবেই রক্ত ঝরিয়ে জিতে নেয় প্রিয়তমার মন। তাদের ঘরে জন্ম নেয় একমাত্র পুত্র ফিডলেইফ ও দুই মেয়ে। তবে মেয়েদের নাম সম্পর্কে ইতিহাসবিদরা অবগত নন। লাগাথার সাথে নরওয়েতে 3টি বছর কেটে যায়। এরপর গৃহযুদ্ধ সামাল দেওয়ার জন্য র্যাগনার ডেনমার্কে ফিরে আসে। তবে সে মনে মনে ক্ষুণ্ণ হয়েছিল তখনও। লাগাথা এভাবে ভাল্লুক কুকুর লেলিয়ে দিয়েছিল, এটা সে হজম করতে পারছিল না। এরপর স্যাক্সো মনোযোগ দেন র্যাগনারের বীরগাথা বর্ণনায়, যার ফলে কিছুটা চাপা পড়ে যায় লাগাথার চরিত্র। একদিন র্যাগনারের সাথে পরিচয় ঘটে গোথল্যান্ডের অল সর্দার হেডের সাথে। হেডের মেয়ে থোড়ার অনেকগুলো পোষা সাপ ছিল। একসময় সাপগুলো এত বড় হয়ে যায় যে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। বিষাক্ত প্রাণীগুলো চারিদিকে তাণ্ডব চালাতে শুরু করে। আল হেরেড র্যাগনারকে প্রস্তাব দেয় সে যদি এই সাপের সমস্যা বিদায় করতে পারে তাহলে নিজের মেয়ে থোড়াকে তুলে দেবেন তার হাতে। আর তখনই থোড়াকে দেখে তার মনে জেগে উঠল এক অভূতপূর্ব ভালোবাসা। কাছে পেতে চাইল তাকে, সঙ্গিনীর জীবন থেকে সরিয়ে নিল নিজেকে। সঙ্গিনীর ওপর কাজ করছিল তার অবিশ্বাস, কারণ র্যাগনার ভোলেনি কিভাবে সে লেলিয়ে দিয়েছিল হিংস্র প্রাণী। বিষাক্ত সাপের ছোবল থেকে বাঁচাতে র্যাগনার পশমি পাজামায় পা মুড়িয়ে নেয়। তারপর তরুণ ফিডলেইফকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে রওনা হয় সর্পকুল ধ্বংসের উদ্দেশ্যে। সাপের বংশ নিশ্চিহ্ন করে দিয়ে বিয়ে করে থোড়াকে, ছেড়ে আসে প্রথম স্ত্রী লাগাথাকে। তবে এ সময় পাদপ্রদীপের কিছুটা আড়ালে চলে গেলেও শেষ হয়নি লাগাথার কাহিনী। র্যাগনারের সাথে বিচ্ছেদ হওয়ার পর সে আবার বিয়ের পিঁড়িতে বসে, বিয়ে করে স্থানীয় আলকে। থোড়াকে নিয়ে সংসার শুরু করতে না করতে আবারও গৃহযুদ্ধের আগুন জ্বলে ওঠে র্যাগনারের রাজ্যে। এবার দেশের অভ্যন্তরে শত্রুদের প্রতিহত করার জন্য সাহায্য চেয়ে সে বার্তা প্রেরণ করে, আর সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসে তারই প্রাক্তন সহধর্মিণী লাগাথা। 120টা জাহাজ নিয়ে রওনা দেয় সাবেক অর্ধাঙ্গ যুদ্ধকে জিততে সহায়তা করতে। নৌবহর নিয়ে পৌঁছে দেখে যুদ্ধে লথব্রক বাহিনী টালমাটাল অবস্থা। র্যাগনারের সন্তান সিওয়ার্ড গুরুতর আহত। যুদ্ধ জয়ের আশা নিভু নিভু প্রায়। তার তখনই ত্রাতা হয়ে আরও একবার মঞ্চে আগমন ঘটে লাগাথার। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় সে প্রবল বিক্রমে। স্যাক্সো এরপর লাগাথার কৃতকর্মের ইতি টেনেছে তার নিষ্ঠুরতার পরিচয় দিয়ে। র্যাগনারকে যুদ্ধের সাহায্যে
সিল্ড মেইডেন নরওয়েতে ফিরে আসে স্বামীর কাছে। একদিন ঝগড়া করার সময় আচমকা কাপড়ের ভেতরে লুকানো বর্ষার ডগা দিয়ে হত্যা করে তাকে। তারপর প্রয়াত স্বামী স্থলাভিষিক্ত হিসাবে আসীন হয় আর্লের আসনে। স্যাক্সো গ্রামাটিকাসের ভাষায় লাগাথা ছিল অহংকারী নারী। দুর্ভাগ্যবশত ইতিহাসবিদরা লাগাথার মৃত্যু কিভাবে হয়েছিল তা স্পষ্ট করে জানেন না। ধারণা করা হয় তার জন্ম 795 সালে, মৃত্যু নবম শতাব্দীর মাঝামাঝি সময়। লাগাথার ইতিহাস যেমনই রক্তক্ষয়ী আর নিষ্ঠুর হোক না কেন, সে ভাইকিং যুগে অন্যতম সেরা যোদ্ধা ছিল, এটা মানতে বাধ্য হবে অনেকেই। তার মতো নিজের গুণ আর সাহসের জেরে এতদূর উঠে আসতে পেরেছিল খুব কম নারী। ভাইকিং নারী যোদ্ধাদের সম্পর্কে আমরা যা কিছু জানতে পেরেছি তার বেশিরভাগ তথ্যের উৎসই হচ্ছে নর্স সাহিত্যকর্ম দ্য সাগা অফ র্যাগনার লথব্রক, দ্য টোল অফ র্যাগনার্স সন্স, দ্য পোয়েম অ্যাবাউট র্যাগনার, দ্য ডেথ সং অফ র্যাগনার লথব্রক। প্রাচীন নর্স পুরাণে ভ্যালকেরি নামক আরেক দল নারী যোদ্ধার কথা শোনা যায়, যাদের চরিত্রের উৎপত্তি হয়েছিল সিল্ড মেনদের থেকেই। নর্স পুরাণ থেকে জানা যায় ভ্যালকেরিরা ঠিক করত কে মারা যাবে যুদ্ধক্ষেত্রে আর কে বেঁচে ফিরবে। তারপর মৃতদের অর্ধেককে তারা নিয়ে যেত ভালহাল্লায় আর বাকি অর্ধেক যেত দেবী ফেয়ারের কাছে। ভালহাল্লা হচ্ছে যুদ্ধে নিহত সৈন্যদের উৎস করবার হলঘর, যেখানে রাজত্ব করেন স্বয়ং ওডিন। ভালহাল্লায় পৌঁছে যাওয়া যোদ্ধাদের ডাকা হয় এন হেরেয়ার নামে। ভালহাল্লায় পানরত এন হেরেয়ারদের মদ পরিবেশন করে ভালকেরিয়াররা। র্যাগনারক তথা নর্স পুরাণ অনুযায়ী পৃথিবী ধ্বংস হওয়ার আগে পর্যন্ত এইভাবে উল্লাসে মেতে থাকবেন তারা। স্যাক্সোর লেখা জেস্টা, ড্যানোরাম আর কয়েকটি নর্স গাথা ছাড়া বৈজ্ঞানিকভাবে যোদ্ধা মহিলাদের অস্তিত্ব প্রমাণিত হয়নি কিছুদিন আগেও। আগের যুগে ইতিহাসবিদরা সম্ভবত পুরুষ জাতিকে বড় করে দেখবার মানসিকতা ধারণ করতেন বলেই অবহেলা করে গেছে নারীদের ভূমিকা প্রমাণে। তবে দৃশ্যপট বদলে গেছে এখন। সুইডিশ প্রত্নতত্ত্ববিদ ইয়েলমার স্টোপাল 1889 সালে সুইডেনে বিরকা শহরে একটি কবর আবিষ্কার করেন। তখন ইয়েলমার খুব একটা মাথা ঘামাননি কবরটি নিয়ে, কারণ বিরকা শহরটি তৎকালীন ভাইকিংদের পদচারণায় মুখর ছিল। ইয়েলমারের দল ভেবে নিয়েছিল কঙ্কালটি আর কোনো উঁচু পর্যায়ের পুরুষ যোদ্ধার শেষ আশ্রয় হবে। তবে এই ধারণার ধাক্কা লাগে 2017 সালে। স্টকহোম ও আপসালা ইউনিভার্সিটির একদল গবেষক উক্ত কবর থেকে পাওয়া কঙ্কালের দাঁত ও বাহু থেকে সংগৃহীত ডিএনএ নমুনা পরীক্ষা করে ওয়াই ক্রোমোজোমের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছেন। আর এইভাবেই ইয়ালমারের পুরুষ যোদ্ধার কবর থিওরিকে ভুল প্রমাণিত করেন গবেষকরা। কঙ্কালটির উচ্চতা ছিল 5 ফুট 6 ইঞ্চি। মারা যাওয়ার সময় বয়স আনুমানিক ছিল 30 বছর বলে গবেষকদের ধারণা। মৃতদের পাশে বেশ কিছু অস্ত্রশস্ত্র পেয়েছিল প্রত্নতত্ত্ববিদরা, যার মধ্যে ছিল একটি তলোয়ার, তীর, ব্যাটল নাইফ, কোড়াল, বর্ষা, দুটো ঢাল, যার থেকে স্পষ্টই বোঝা যেত প্রয়াত মানুষটি একজন বীর যোদ্ধা ছিল। টিভি সিরিজ দেখেন অথচ হিস্ট্রি চ্যানেলে ভাইকিংস নামে টিভি শো দেখেননি এমন দর্শক পাওয়া মুশকিল। সিরিজটির পিছনের কারিগর মাইকেল হার্স্ট। শুটিং হয়েছে আয়ারল্যান্ড। পাইলট এপিসোড এয়ার অন হয় মার্চ 3, 2013 সালে। দুনিয়া জুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে সিরিজটি। র্যাগনার লথব্রোকের চরিত্রে অভিনয় করেছেন ট্র্যাভিস ফিল্মো ও আলোচ্য লাগাথার ভূমিকায় রয়েছেন ক্যাথরিন উইনিক। ইতিহাসের পাতা থেকে এটাই প্রতীয়মান হয় যে ভাইকিং সমাজে নারীদের স্রেফ উচ্চ আসনে স্থান ছিল না, বরং তারা সমান পদমর্যাদা উপভোগ করত পুরুষদের মতো, আর জানত কিভাবে প্রয়োজনের সময় অস্ত্র হাতে তুলে নিয়ে নিজের পরিবার, সম্পত্তি আর রাজ্য রক্ষা করতে হয়। আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।